নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন 2024। দলে দলে লোক যাচ্ছেন, ভোট দিচ্ছেন। কোথাও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কোথাও বা বিক্ষিপ্ত দু একটা অশান্তির ঘটনা ঘটছে। এই ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করার ইতিহাস বেশ পুরনো। কিন্তু নারীরা কবে থেকে ভোটাধিকার পেলেন? তারাও কি একদম প্রথম থেকেই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটাধিকার অর্জন করতে পেরেছিলেন? আজকে আমাদের বিষয় সেটাই। এ বিষয়টি নিয়ে লিখছেন শতাব্দী দাস। নারীর নাগরিকত্ব, নারীর ভোটাধিকার, নারী কিভাবে পেল ভোটদানের অধিকার। তুমি যে হাসপাতালে, সেটা শুনে খুব প্রীত হলাম। মৃত্যু যেন যন্ত্রণা ভোগ করো, সেই কামনা করি নির্বোধ। চিঠিটার নিচে স্বাক্ষর করেছিলেন একজন ইংলিশম্যান। 1913 সালের জুনে এমিলি উইল্ডিং ডেভিডসন যখন হাসপাতালের মৃত্যুশয্যায়, তখন তার কাছে এই চিঠি আসে। এমিলি ডেভিডসন ইংল্যান্ডের নারী ভোটাধিকারের আন্দোলনের অন্যতম নেত্রী। কয়েকদিন আগে তিনি এপসামের রাজকীয় সম্ভ্রান্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় ভোটাধিকার চেয়ে বিক্ষোভ করতে গিয়েছিলেন। ঘোড়ার লাথিতে আহত হন। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেই জ্ঞান আর ফেরেনি। 8 জুন মারা যান তিনি। মৃত্যুশয্যায় শুয়ে গালাগালি ভরা যে ধরনের চিঠি তিনি পেয়েছিলেন, তা থেকে স্পষ্ট কিরকম ঘৃণা, বিদ্বেষ এবং হুমকির সম্মুখীন হতেন ভোটাধিকার আন্দোলনের নারীরা। এসব চিঠি সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য, যারা এই আন্দোলনের ইতিহাস জানতে চায়। ভাবতে অবাক লাগে না? 100 বছর আগেও নারীরা ভোট দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না। 20 শতকের শুরুতেও ব্রিটেনে মেয়েদের অবস্থা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। পুরুষদের তুলনায় তাদের স্বাধীনতা এবং অধিকার ছিল সীমিত। প্রাথমিক ভোটের অধিকারের জন্য মেয়েদের তখন লড়াই করতে হচ্ছিল। এখন নারীবাদেও সাফ্রেজ বা ভোটাধিকার নিয়ে আন্দোলন নিয়ে, অথবা প্রথম তরঙ্গের ভোটাধিকার পাগল নারীদের নিয়ে চর্চা কম হয়। কারণ ভোটাধিকার হলো এমন এক অধিকার যা পেয়ে যাওয়ার পর আর হারানোর ভয় নেই। বরং দ্বিতীয় তরঙ্গ যে সূক্ষ্ম সমস্যাগুলো উপস্থাপন করেছিল, আর তৃতীয় তরঙ্গ যে ইন্টারসেকশনালিটির কথা বলেছিল, তা নিয়েই আমরা এই মুহূর্তে বেশি মাথা ঘামাই। যুক্তরাজ্যের নারী ভোটাধিকার আন্দোলনের কথাই ধরা যাক। প্রথমত, নারী পুরুষদের সমান রাজনৈতিক অধিকার পাবার জন্যই গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। ব্রিটিশ সাংসদ জন স্টুয়ার্ট মিল ও ফাউসেট নারী ভোটাধিকার আন্দোলনের সমর্থক ছিলেন। 1865 সালে জন স্টুয়ার্ট মিল নারীদের জন্য ভোটাধিকার অন্তর্ভুক্ত ছিল এমন এক প্ল্যাটফর্ম থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন। 1869 সালে তিনি লিঙ্গ সমতার পক্ষে দ্য সাবজেকশন অফ উইমেন নামক প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এছাড়াও 1865 সালে দ্য কেনসিংটন সোসাইটি নামে নারীদের আলাপ আলোচনার একটি দল গঠিত হয়। আলোচনার পরে এই সমিতি একটি আবেদনের খসড়া এবং স্বাক্ষর সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করে। 100টি স্বাক্ষর সংগ্রহ হলেই স্টুয়ার্ট মিল তা সংসদে উপস্থাপন করবেন বলেন। স্টুয়ার্ট মিল 1866 সালে যখন সংসদে এই আবেদনটি উপস্থাপন করেন, শেষ পর্যন্ত ততক্ষণে সমর্থকরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হ্যারিয়েট মার্টিনাও, জোসেফাইন বাটলার এবং মেরি সামারভিলি সহ সর্বমোট 1499 জনের স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছিলেন। তবুও আবেদন গ্রাহ্য হয় না। এর পরপরই সারা দেশে এমন অনেকগুলো দল সংগঠিত হয়। অবশেষে 1897 সালে সবগুলো দলের সম্মিলনে মিলিসেন্ট ফাউসেটের নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল ইউনিয়ন অফ উইমেন্স সাফরাজ সোসাইটিস। এই সংগঠনের সদস্যরাই সাফরাজিস্ট নামে পরিচিত। এরা শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বিশ্বাস করতেন। পিটিশন, পোস্টার, আলাপ আলোচনা
কিন্তু এসবের পরেও দাবি আদায়ের কোনো রকম সম্ভাবনা না দেখা যাওয়ায় অনেকেই শান্তিপূর্ণ কর্মসূচির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। এরাই তখন একত্রিত হয়ে আক্রমণাত্মক উপায়ে আন্দোলন শুরু করলেন। ব্রিটেনের ডেইলি মেল পত্রিকার মেয়েদের ভোটাধিকার আদায়ের এই জঙ্গি গোষ্ঠীটির নাম দিয়েছিল সাফ্রাজেটস। সেই নামেই তারা পরিচিত হয়ে উঠলেন। 1903 সালে সাফ্রাজেটদের দলটি গঠিত হয়, তার নাম উইমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন বা সংক্ষেপে WSPU। তাদের মূল মন্ত্র ছিল কথা নয় কাজ। 1905 সালে ম্যানচেস্টারে একটি রাজনৈতিক বৈঠকে ক্রিস্টোবল পানখার্স্ট এবং মিল কার্কার অ্যানিকেনি বিশিষ্ট লিবারেল উইনস্টন চার্চিল এবং স্যার এডওয়ার্ড গ্রের বক্তব্যে বাধা দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে নারীদের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে চার্চিল এবং গ্রের মন্তব্য কি। যখন রাজনৈতিক বৈঠকগুলিতে কেবলমাত্র পুরুষরা উপস্থিত থাকতেন, তখন দুই নারীর উপস্থিতি এবং এমনকি সে নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা ও নারীদের জন্য ভোট এই ব্যানার তুলে ধরা শ্রোতাদের মধ্যে উষ্মা তৈরি করে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। পানখার্স্ট এবং কেনি আদালতে হাজির হন। উভয়েই জরিমানা প্রদানে অস্বীকৃতি জানান এবং নিজেদের ভোটাধিকার সংক্রান্ত প্রচার বৃদ্ধির উদ্দেশ্যে কারাগারেও যান। এই 1905 সালে এই দলটি পার্লামেন্টের একজন সদস্য ব্যামফোর্ড স্ল্যাকের মাধ্যমে নারী ভোটাধিকার সম্পর্কিত একটি বিল সংসদে উত্থাপন করে। বিলটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়। দলটি মানুষের নজর কাড়ে, কিন্তু শেষ পর্যন্ত বিলটি পাস হয়নি। এরপর থেকেই শুরু হয় তাদের সহিংস কার্যক্রম। তারা সংসদে উন্মুক্ত বিক্ষোভ করেন। সমবেতভাবে ভোটস ফর উইমেন স্লোগান দিয়ে অসংখ্য রাজনৈতিক সভা তারা ভেঙে দেন। এমনকি কখনো কখনো সাফ্রাজেটরা বাড়ির জানলার কাঁচ ভাঙতেন, টেলিগ্রাফের তার কেটে দিতেন, লেটার বক্সের ভেতর দিয়ে রাসায়নিক বোমা ফেলে দিয়ে আসতেন, বিভিন্ন জায়গায় আগুনও লাগিয়ে দিতেন। 1908 সালের জুলাইয়ে WSPU ম্যানচেস্টারের কাছাকাছি হিটন পার্কে একটি বিশাল বিক্ষোভের আয়োজন করে। এমালিন, ক্রিস্টাবেল এবং অ্যাডেলা পানখার্স্ট সহ 13টি পৃথক প্ল্যাটফর্মের বক্তারা বক্তব্য রাখেন। সুশীল সমাজ ওই জঙ্গি ভোটাধিকার কর্মীদের যখন আক্রমণ করত, তখন তার একটা মূল হাতিয়ার ছিল কার্টুন। নিচে রইল সাফ্রেজেট আর সাফ্রেজিস্টদের নিয়ে ইংল্যান্ড ও আমেরিকায় তৈরি কিছু কার্টুন। এরা যে আসলে হতাশ, ঝগড়ুটে, পুরুষের ভালোবাসায় বঞ্চিত নারীদের দল এবং তাদের যে নানা কঠোর উপায়ে শাস্তি দেওয়া উচিত, এই হলো কার্টুনগুলির উপজীব্য। কার্টুনিস্টরা যেহেতু পুরুষালী পোশাকের নারীদের কার্টুন আঁকছিলেন, তাই সাফ্রেজেটরা ভাবলেন এমন কিছু রং ও পোশাককে তাদের পরিচয়ের সঙ্গে জড়িয়ে নেবেন যা সাধারণ মহিলাদের মধ্যে জনপ্রিয় হবে। 1908 সালে WSPU এর সংবাদপত্র ভোটস ফর উইমেনের সহ সম্পাদক এমেনিল পেথিক লরেন্স বেগুনি রঙকে সাফ্রাগেটদের রং হিসেবে তুলে ধরেন। বেগুনি রং বিশুদ্ধতা ও মর্যাদার জন্য পরিচিত। এছাড়াও শুদ্ধির প্রতীক সাদা এবং আশার প্রতীক হিসেবে সবুজ রঙকেও সাফ্রাগেটরা ব্যবহার শুরু করেন। লন্ডনের ফ্যাশনেবল দোকানগুলি 3 রঙা টুপি, রোসেটস, ব্যাজ এবং বেল্টের পাশাপাশি রঙিন পোশাক, অন্তর্বাস, হ্যান্ডব্যাগ, জুতা, চপ্পল এবং টয়লেট সাবান বিক্রি শুরু করে। WSPU সদস্যপদ বৃদ্ধি পেতে থাকে। নারীদের মাঝে এই 3 রং ব্যবহার ফ্যাশনেবল হিসেবে বিবেচ্য হয়। এই সময়ই 1913 সালে এমিলি ডেভিডসন ঘোড়দৌড় ময়দানে সাফ্রাজেটসদের নিজস্ব রঙের পতাকা হাতে ছুটে যান, ভোটস ফর ওম্যান বলতে বলতে। রাজার ঘোড়ায় সাফ্রাজেটস ব্যানার পরিয়ে দেওয়া ছিল তার উদ্দেশ্য। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। এর কথা দিয়েই আমরা এই প্রবন্ধ শুরু করেছিলাম।
কিন্তু সুশীল সমাজ ছাড়াও দেশে আছে পুলিশ প্রশাসন। লাগাতার এসব কর্মকাণ্ডের ফলে প্রচুর ধরপাকড় শুরু হয়। ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত দলিলপত্র ঘাটলে বোঝা যায় কিভাবে রাষ্ট্র এই আন্দোলন দমনের চেষ্টা করেছিল। কিন্তু ধরপাকড় যত বাড়লো ততই বাড়লো ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে সরাসরি রাস্তায় নেমে অধিকার আদায়ের ডাক। বন্দি অবস্থাতেও তাদের প্রতিবাদ থেমে থাকেনি। তারা সকলে মিলে অনশন শুরু করেন। পুরুষ ডাক্তাররা জোর করে চেপে ধরে, অনেকে মিলে শারীরিকভাবে শক্তি প্রয়োগ করে খাওয়ানোর চেষ্টা করত তাদের। 20 ইঞ্চি লম্বা নলগুলো যখন জোর করে চেপে ঢুকিয়ে দেওয়া হতো, বিদ্রোহীরা তখন নাক, কান ও বুকের ব্যথায় চিৎকার করতেন। ইভালিন হিল্ডা বুরকিট প্রথম কারাবন্দী সাফ্রাজেট, যাকে সরকার জোর করে খাইয়ে অনশন ভাঙিয়েছিল। এত নির্যাতনের পরও আন্দোলন থামায়নি সাফ্রাজেটরা। 1913 সালে পাশ হয় ক্যাট অ্যান্ড মাউস অ্যাক্ট। এই আইন অনুযায়ী বলপূর্বক খাওয়ানোর কারণে যেসব বন্দীরা অসুস্থ হয়ে যাবে তাদের সাময়িক মুক্তি দেওয়া হবে, কিন্তু সুস্থ হওয়া মাত্রই আবার তাদের আটক করা হবে। এই আইনের ফলে নির্যাতনের সময়ও দীর্ঘায়িত হয়ে যায়। ছাড়া পেয়ে নির্যাতিতরা তাদের অভিজ্ঞতা জানাতে থাকেন। নারীরা এমনকি মলদ্বার দিয়ে নল প্রবেশের মাধ্যমে খাওয়ানোর অভিযোগও জানান। ভাবা যায় সামান্য ভোটাধিকার অর্জন করতে গিয়ে তাদের কি পরিমাণ নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সাফ্রাজেটদের নিজস্ব পত্রিকা ছিল, যার নাম ভোটস ফর ওমেন। এই পত্রিকা গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়, ফলে বিষয়টি জনসাধারণের দৃষ্টি কাড়ে। সবাই তখন এই পদ্ধতির সমালোচনা শুরু করলেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস সাফ্রাজেটস আন্দোলনের বিপক্ষে ছিল, কিন্তু তবুও তারা এই পদ্ধতির সমালোচনা করে। এরপর 1914 সালের জুলাইয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। একদিকে নারীরা তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন, অন্যদিকে ব্রিটিশ সরকার সকল বন্দীদের ছেড়ে দেয়। বেশিরভাগ পুরুষ যুদ্ধে চলে যাওয়ায় নারীরা কাজে বেরোয়। তা না হলে সে সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়ত। এতে সর্বস্তরের মানুষ সচেতন হয় নারীর অধিকার ও সক্ষমতা সম্পর্কে। 1918 সালের 6 ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্ট আইন করে নারীদের ভোটাধিকার দেয়, তবে শর্ত ছিল 30 এবং সম্পদের মালিক নারীরাই কেবল ভোট দিতে পারবেন। জনপ্রতিনিধি আইন 1918 অনুসারে নারীরা এই ভোটাধিকার পান। 10 বছর পর জনপ্রতিনিধি আইন 1928 অনুসারে এই সময়সীমা অনেকটাই নেমে এলো। 21 বছর বয়স থেকেই পুরুষদের পাশাপাশি সকল নারীর ভোটাধিকার মিলল। আমেরিকার রাজনীতি, আমেরিকার ভোট, আমেরিকায় মহিলা ও ভারতীয় বংশোদ্ভূত উপরাষ্ট্রপতি, এসব নিয়েই ইদানিং এদেশে প্রচুর আলোচনা। এই যে ডেমোক্র্যাটদের আমরা আজ অপেক্ষাকৃত প্রগতিশীল বলে জানি, তাদেরই এক প্রেসিডেন্ট উড্রো উইলসন তখন আমেরিকায় ক্ষমতাসীন। নারী ভোটাধিকারের দাবিতে অজস্র পিকেটিং তখন চলছিল আমেরিকায়। বস্তুত ইংল্যান্ড থেকে অ্যালিস পল পিকেটিং নামক অহিংস রণকৌশল শিখে ইংল্যান্ডেই 7 বার জেল খেটে ফিরেছিলেন। এই ভোটাধিকার কর্মী নারীবাদী অ্যালিস পল ইংল্যান্ড ও আমেরিকা মিলে সারা জীবনে এতবার জেল খেটেছিলেন যে প্যানক্রিয়াটাইটিস ও নানা রোগে ভুগেছিলেন বাকি জীবন। যাই হোক, আমেরিকাতেও শুরু হলো পিকেটিং। 1917 সালের জুন থেকেই ভোটাধিকার আন্দোলন জোরদার হয়ে উঠেছিল। নেত্রীরা গ্রেপ্তার হচ্ছিলেন। প্রথমে তাদের পোড়া হচ্ছিল কলম্বিয়া জেলে, সে জেল ভরে গেলে ওকোকুয়ান জেলে। অক্টোবরে অ্যালিস পল স্বয়ং গ্রেপ্তার বরণ করেন। অ্যালিস, লুসি, ক্যাথারিন সব নেত্রীরাই স্বেচ্ছায় গ্রেপ্তার হন একে একে, যাতে তাদের আন্দোলন দেশের মানুষের নজরে আসে। পোশাক ছাড়া তাদের আর সব কিছু কেড়ে নেওয়া হয়, থাকতে বাধ্য করা হয় পুরুষ বন্দী ও সিফিলিস রোগীদের সঙ্গে।
দলের মাথা ঠাউরে অ্যালিস পলকে রাখা হয় মানসিক রোগীদের জন্য যে আলাদা সেল আছে সেখানে। পাগলামি আর নারী স্বাধীনতার যোগ দেওয়া গিলবার্ট গুবারের ম্যাড উম্যান ইন দ্য অ্যাটিক লিখিত হওয়ার বহু আগে থেকেই, তা কে না জানে। পিকেটিংয়ের জন্য ধরা পড়া নারীদের মুক্তির দাবিতে আবার জমায়েত, আবার ধরা পড়লে আরও এক দলের জমায়েত, এভাবেই আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ডের মতো আমেরিকাতেও জেলে তারা অনশন করেন। একইভাবে পুরুষ পুলিশরা তাদের বুকের ওপর চেপে বসে ফোর্স ফিট করতে থাকে। মুখ দিয়ে না পারলে পায়ুদারে ঢোকাতো টিউব, কাঁচা ডিম ঢেলে দিত তাতে। ভাবা যায় কি বিভৎস অত্যাচার সহ্য করতে হয়েছে সেই সময়। ঠিক এই রকম সময়েই ওকোকুয়ান জেলে 14ই নভেম্বর 1917 তারিখে ঘটে এক বিভৎস ঘটনা। কি ঘটেছিল সেদিন শুনতে থাকুন। আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। আপনারা এতক্ষণ শুনছিলেন নারী ভোটাধিকারের দাবিতে কি পরিমাণ নারকীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সেই সময়ের আন্দোলনরত মেয়েদের। বাকিটা শোনার জন্য চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরের পর্বে জানতে পারবেন বাকি ঘটনাটা। ধন্যবাদ, সঙ্গে থাকুন।